বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই এতক্ষণে তোমরা সেই ক্লাসটা প্রত্যেকে দেখে ফেলেছো। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসটা দেখো। সেটা হচ্ছে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস দুটোতেই অপশনাল বাংলাতে কমন পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গৃহদাহ উপন্যাস, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি। শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কিভাবে করে নিজের আনসার রাইটিং স্কিলকে ডেভেলপ করবে, সেইটা নিয়ে ডিটেলস কথা বলছি। প্রশ্নগুলোকে কোন আসপেক্টে, কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং কিভাবে করে বাংলা অপশনালে প্রচণ্ড প্রচণ্ড তুখোর নাম্বার তোমরা স্কোর করবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করছি। তাই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। যারা এর আগে গৃহদাহের আলোচনা বিশ্লেষণমূলক ক্লাস দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। যারা এর আগের গৃহদাহের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনার ক্লাস দেখোনি তাদের জন্যও লিঙ্ক দেওয়া রইল। এই ক্লাস দুটো আগে দেখো, তারপর অবশ্যই এই ক্লাসটাও দেখো। আশা করছি গৃহদাহ থেকে কোনো ডাউট, কোনো প্রশ্ন কিচ্ছু মনে থাকবে না। আর প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা বাংলা অপশনালের প্রিপারেশন ভালোভাবে নিতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলকে। আর যারা আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ব্যাং অন রেজাল্ট করতে চাইছো তারা অবশ্যই আমার কাছে সরাসরি যুক্ত হতে পারো। আমার তরফ থেকে অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস অপশনাল বাংলার জন্য। তো চলো শুরু করা যাক। আগের দিনের ক্লাসে আমি গৃহদাহ সম্পর্কে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে মহিম চরিত্র, সুরেশ চরিত্র, দুজনের তুলনামূলক আলোচনা, সুরেশ কেন ভিলেন নয়, ভিলেন চরিত্র হওয়ার জন্য যে পরিমাণ খল বা কটুত্ব দরকার হয় সেটা সুরেশের আছে কি নেই, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। তিনটে চরিত্র পাশাপাশি, মহিম সুরেশ দুটো চরিত্রের টানা পড়েনে আরেকটা মেইন ক্যারেক্টার, যেটা আগে অতটা ভালোভাবে আমি বিশ্লেষণ করিনি বা সময় পাইনি অন্য আলোচনা করতে গিয়ে, সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে অচলা চরিত্র। চলো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। তাহলে আজকের আলোচনার শুরুতেই আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বারবার ইউপিএসসি বলো বা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে বলো খুব গুরুত্বপূর্ণভাবে পরীক্ষাতেও এসেছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, গৃহদাহ উপন্যাসে গৃহদাহের জন্য কে দায়ী বা কারা দায়ী বলে আপনি মনে করেন, যুক্তিসহ বিবেচনা করুন বা আলোচনা করুন। তো এই প্রশ্নটা তোমরা একটু কোয়েশ্চেন আলোচনা করলে দেখবে যে সেখানে কিন্তু থাকে, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গৃহদাহের জন্য কে বা কারা দায়ী। আমি আগের দিনের ক্লাসে মহিম আর সুরেশ চরিত্র নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাই আজকে আমি প্রথমেই যে চরিত্রটাকে গুরুত্ব দিয়ে আলোচনা করব সে হলো অচলা চরিত্র। মহিম আর সুরেশ গৃহদাহের জন্য কতখানি দায়ী বা দায়ী নয় সেই আলোচনায় আমি শেষে আসছি। প্রথমেই একজন নারী হিসেবে এই গৃহদাহের পশ্চাতে অচলার কি গুরুত্ব ছিল সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সেইটা আলোচনা করার পূর্বে আমাদের একটু জানতে হবে যে গৃহদাহ শব্দটার যে ব্যাখ্যা শরৎচন্দ্র এখানে করতে চেয়েছেন সেই ব্যাখ্যাটা কেমন, অর্থাৎ গৃহদাহ শব্দের প্রকৃত অর্থ কী। সাধারণ অর্থে এই গৃহদাহ বলতে অনেকেই বুঝবে বাড়িতে আগুন লেগে যাওয়া। যেহেতু মূল উপন্যাসে একটা কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মহিম, তার বাড়িতে এই গৃহদাহ হয়েছিল, অর্থাৎ মহিমের বাড়িতে সত্যি সত্যি আগুন লেগে গিয়েছিল এবং এটা একটা বাস্তব ঘটনা। তো মহিমের বাড়ির সেই গৃহদাহ বা আগুন লেগে যাওয়ার ঘটনাটাকে কেন্দ্র করেই কি আমাদের ঔপন্যাসিক তিনি এই উপন্যাসটার নাম রেখেছেন গৃহদাহ, অর্থাৎ বাড়িতে আগুন লেগে যাওয়া। মূল ব্যাপারটা কিন্তু এতটা সোজা নয়। প্রকৃতপক্ষে গৃহদাহ শব্দের একটা অর্থ অর্থাৎ আক্ষরিক অর্থ যেমন বাড়িতে আগুন লেগে যাওয়া, তেমনি তার অন্য অর্থ বা অন্তর্নিহিত অর্থ হলো কোনো সংসারের মধ্যে বা দুজন নারী পুরুষের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের রসায়নে আগুন লেগে যাওয়া। এই আগুন কিন্তু বাস্তবিক আগুন বা ফায়ার যেটাকে আমরা বলি সেটা নয়। এই আগুন প্রকৃতপক্ষে এক বিধ্বংসী মানসিক এক ধরনের খারাপ প্রতিক্রিয়া, যেটা সম্পর্ককে নষ্ট করে, যেটা একটি সংসারকে ভালোভাবে বেঁধে থাকতে দেয় না, যেটা একটি পরিবারকে ধ্বংস করে দেয়। প্রকৃতপক্ষে এখানে সেই গৃহদাহের কথা বলতে চেয়েছেন শরৎচন্দ্র, যে গৃহদাহের আক্ষরিক অর্থ বাড়িতে আগুন লাগা হলেও এবং বাস্তবেও মহিমের বাড়িতে উপন্যাসে আগুন লাগলেও প্রকৃত তাৎপর্য কিন্তু মহিম অচলার সাংসারিক জীবনে আগুন লেগে যাওয়া, তাদের মনে আগুন লেগে যাওয়া, তাদের সম্পর্কের বন্ধন পুড়ে যাওয়া এবং উভয়ের মানসিক যে একটা সংযোগ ছিল সেটা নষ্ট হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে গৃহদাহের তাৎপর্য আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এবং কে দায়ী সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমেই বলবো যে গৃহদাহের এই নামকরণের তাৎপর্যটা বুঝে গেলে তোমরা কিন্তু গৃহদাহ
নামকরণের সার্থকতা, মানে গৃহদাহ উপন্যাসের নামকরণটা কতখানি সার্থক সেটাও লিখতে পারবে। তো এবার আসছি অচলা প্রসঙ্গে। অচলা গৃহদাহের প্রধান চরিত্র। অচলা কে? প্রধান নারী চরিত্র। সে সম্পর্কে কে? সে সম্পর্কে কেদারবাবুর মেয়ে। তার বাবার নাম কেদারবাবু। তার আর কি পরিচয় আছে? সে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণকারিণী এক আধুনিকা নারী। তাহলে অচলা চরিত্রের বৈশিষ্ট্যে আমরা শুধু প্রধান নারী চরিত্র নয়, আর কি পেলাম? সে আধুনিকা। সে শিক্ষিতা, এটাও তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো এহেন আধুনিকা নারী, শিক্ষিতা নারী অচলা, সে প্রথম জীবনে তার প্রণয়ী হিসেবে, প্রেমিক হিসেবে পছন্দ করেছিল কাকে? না, মহিমকে। একটু লক্ষ্য করবে, আমি দুটি পুরুষ চরিত্রের বিন্যাস এখানে অচলার দুপাশে করছি। কেন করছি? কারণ এই দুটো পুরুষ চরিত্রকে কেন্দ্র করে, মানে অচলা মাঝখানে রয়েছে, আর সুরেশ আর মহিম এই দুটো পুরুষ চরিত্র তার দুপাশে রয়েছে, এবং অচলাকে কেন্দ্র করে এদের সম্পর্কের রসায়ন কোথাও একটা কিন্তু টালমাটাল হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। তো প্রথমে মহিমের সঙ্গে অচলার সম্পর্ক গড়ে উঠেছিল, তারা দুজন প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছে এবং বিবাহ করবে এরকম একটা স্থির করেছে। এরপর কি হলো? অচলা কিন্তু মহিমের প্রতি যথেষ্ট একনিষ্ঠ ছিল। এবার তাদের জীবনে এসে প্রবেশ করলো সুরেশ। সুরেশকে? সুরেশ সম্পর্কে মহিমের বন্ধু। এবার মহিমের বন্ধু হওয়ার সুবাদে সুরেশ প্রথম অচলাদের বাড়িতে গিয়েছিল মহিমকে এই ব্রাহ্মণারী অচলার হাত থেকে বাঁচাবার জন্য। তার মানে প্রথম সুরেশ কেন গেছে অচলার কাছে? মহিমকে উদ্ধারের জন্য। কিন্তু যখন সে অচলাকে দেখেছে, কেদারবাবুকে দেখেছে, তাদের স্টেটাস দেখেছে, তাদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সৌজন্য, ভদ্রতা এগুলোর পরিচয় পেয়েছে, তখন সুরেশের মনে হয়েছে যে না, বাঁচাবার দরকার তো মহিমকে নেই, বাঁচাবার দরকার অচলাকে। তার মানে মহিমকে অচলার হাত থেকে বাঁচাবার দরকার নেই, অচলাকে মহিমের হাত থেকে বাঁচাবার দরকার। এবং বাঁচাবার দরকার কেন? তার কারণ মহিম একজন হত দরিদ্র পুরুষ মানুষ। মহিম প্রচণ্ডভাবে দরিদ্র একজন মানুষ। এই দারিদ্র মহিমের জীবনে এমনভাবে স্থান গ্রহণ করেছে যে সে তার নিজেরই জীবন জীবিকা ভালো করে নির্বাহ করতে পারে না। নিজেরই আহার বাসস্থান জোগাড় করা তার পক্ষে দুঃসহ। সুরেশ নিজেই দেখেছে, সে একটি খুবই দরিদ্র ছেলেরা বসবাস করে এরকম একটি মেসে থাকে, কচু ঘেঁচু সেদ্ধ মোটা চালের ভাত খায়। তাহলে একটি ভদ্র ঘরের শিক্ষিতা তরুণীকে বিবাহ করে মহিম কিভাবে করে তাকে স্বাভাবিক একটি ভদ্র জীবন দেবে, এই ব্যাপারটি ভেবে সুরেশের ভয় হয়েছে। এবং অচলার পিতা কেদারবাবু যখন জানতে পেরেছেন যে মহিমের একটি গ্রামে ছোট্ট একটি ভাঙা মেটে বাড়ি ছাড়া আর কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, এবং বর্তমানেও মহিম এমন কোনো চাকরি করে না যে খুব শীঘ্র তার জীবনের অবস্থা উন্নতির সুযোগ আছে, তখন কেদারবাবুও কিন্তু একটা সময় এসে ভাবেন যে মহিমের সঙ্গে অচলার বিয়ে হলে ক্ষতি হয়ে যাবে। তার বদলে উপযাচক হয়ে, বন্ধু হয়ে তাদের সামনে এসছে যে ছেলেটি, অর্থাৎ সুরেশ, যে কিনা ডাক্তারি পড়ছে, যে কিনা তার পিতৃকুলের অনেক সম্পত্তির মালিক এবং প্রচণ্ড খোলা মনের ছেলে, তার সঙ্গে যদি অচলার বিয়ে হয় তাহলে ওই জিনিসটা অনেকটা বেটার হয় বা ভালো হয়। এটা কে ভেবেছেন? অচলার বাবা ভেবেছেন, কেদারবাবু ভেবেছেন। কিন্তু অচলা কি ভেবেছে? অচলা তখন নিজের মধ্যে হিন্দু নারীর চিরন্তন সংস্কার, সংস্কৃতি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অচলা তো ব্রাহ্ম, হিন্দু নারীর সংস্কৃতি কেন? না, হতে পারে ব্রাহ্ম, আসলে তো অরিজিনালি জন্মগতভাবে সে হিন্দু, পরবর্তীকালে সে ব্রাহ্ম ধর্মটা গ্রহণ করেছে, বা ব্রাহ্মিকাদের মতন সে শিক্ষিতা হয়েছে, সে লেখাপড়া শিখেছে, নিজের মাইন্ড বা মেন্টালিটিকে অনেক ব্রডার করেছে, তার আসপেক্টটা অনেক বড় হয়েছে, যে হিন্দু ধর্মের সংকীর্ণতা থেকে সে বেরিয়ে এসছে। সংকীর্ণতা মানে কি? ছোঁয়াছুঁয়ি, জাতপাত, মেয়েরা লেখাপড়া শিখবে না, কৌলিন্য প্রথা, বৈধব্য ব্যবস্থা, হ্যাঁ না তা না, নানান রকম, এগুলো থেকে তারা বেরিয়ে এসছে। কিন্তু তার মানে তো এই নয় যে তার মধ্যেকার যে সতীত্ব বা শিব সতীর যে কাহিনী, উমার তপস্যা মহাদেবকে লাভ করার জন্য, এই সব পৌরাণিক যে অনুষঙ্গ বা আমাদের ঐতিহ্য, সেটা তো তার রক্ত থেকে বেরিয়ে যায়নি, অচলার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে অচলা ভেবেছে যে না, আমি প্রথম যাকে ভালোবেসেছি সে কে? মহিম। তাকে বিবাহ করে উমার মতো, পার্বতীর মতো তপস্যা করে, শিবতুল্য স্বামী লাভ করে, হোক না সে দরিদ্র, হোক না সে বৈরাগী, আমি মহান একটা সমুন্নতি লাভ করব। কিন্তু অচলা তখন এই সিদ্ধান্তটা, ওই যে বললাম চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি, এখানটায় লেখা হয়নি, চরিত্রের প্রধান বৈশিষ্ট্যটা দোলাচলতা। মজার ব্যাপার,
নাম যার অচলা, তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দোলাচলতা। সে সবসময় দোলাচলতায় ভোগে। দোলাচলতা মানে তার মনে সবসময় কনফিউশন, কি করব কি করব না। তো এই দোলাচলতায় ভুগে প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণে তার একটা সমস্যা হয়, প্রবলেম হয়। সেই কারণে সে কিন্তু মহিমকে বিয়ে করতে রাজি হয়েছে। যথারীতি সে যখন মহিমকে বিবাহ করেছে তারপরেই সে বুঝতে পেরেছে কি ভুল করেছে। তার কারণ এই যে দারিদ্র কবলিত মহিমের অবস্থা, সেটা অচলাকে ওই পল্লী গ্রামে একদিনও তিষ্ঠতে দেয়নি। আর সব থেকে বড় মহিম চরিত্রের যেটা দোষ, গৃহদাহের জন্য কে দায়ী, সব থেকে বড় বৈশিষ্ট্য, মহিম কেন দায়ী? গৃহদাহের জন্য তিনজনেই দায়ী। প্রথমে অ্যান্সারটাকে বলে দিই খুব সোজা করে, গৃহদাহের জন্য তিনজনেই দায়ী। মহিমও দায়ী, অচলা দায়ী, সুরেশও দায়ী। কেন দায়ী? মহিম চরিত্রের সব থেকে বড় খারাপ দিক দারিদ্রতা একটা কারণ। আর কি দিক? তার নিষ্ক্রিয়তা। মহিম কিছুই করে না, নিজের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য কিছু করে না, নিজের স্ত্রীকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখবার জন্য কিছু করে না। গ্রাম বাংলার একটি পল্লী প্রকৃতির নির্জন বন্ধুবিহীন স্থানে স্ত্রীকে ফেলে দিয়ে শুধুমাত্র মৃণালের সঙ্গেই তার দায়িত্ব মৃণালের ওপর দিয়ে সে নিজের দায় সারে। অচলাকে বিবাহ করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর মহিমের উচিত ছিল নানানভাবে স্ত্রীর প্রতি নিজের দায়িত্ব কর্তব্য সম্পাদন করা, অচলাকে সেটা বোঝানো যে দুজনের বিবাহটা কতখানি শুভ, কতখানি সঠিক। কিন্তু মহিম সেটাতে পুরোপুরি ব্যর্থ। সে অচলাকে সময়ই দেয়নি, সে অচলার দিকে ফিরেও তাকায়নি। ওই বন্ধুবিহীন জনহীন গ্রাম্য জীবনে, যেখানে আধুনিক শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থাই নেই, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এলাকার মানুষজনেরা অর্থাৎ হিন্দু নরনারীরা ব্রাহ্ম অচলাকে ভালোভাবে তাদের জীবনে গ্রহণ করতেই পারেনি, সেইখানে মহিমের কখনোই উচিত হয়নি অচলাকে ওইভাবে অবহেলিতভাবে নিষ্ক্রিয়তার সঙ্গে একা ছেড়ে দেওয়া। তো এইখানে অচলার মনে যে মহিমের প্রতি তার ভালোবাসা সম্পর্কে দোলাচলতার সৃষ্টি হয়েছে, আমি বারবার বলছি, তার জন্য কিন্তু মহিম অনেকাংশে দায়ী। কাজেই গৃহদাহের জন্য কে দায়ী, তার একটা দায়ভার কিন্তু মহিমেরও পড়ছে, মহিমের নিষ্ক্রিয়তা। তার অচলার প্রতি যে প্রেম সেটাকে সোচ্চারে প্রকাশ না করা, তার আত্মকেন্দ্রিকতা এটাও কিন্তু কোথাও একটা গিয়ে গৃহদাহের জন্য দায়ী। কাজেই মহিমও গৃহদাহের জন্য দায়ী। এবার তো আসবো অচলার কথায়। অবশ্যই তার চিত্ত ছিল দোলাচলতায় পূর্ণ। তার কাছে সুযোগ ছিল প্রথমেই, যখন কেদারবাবু সুরেশের সঙ্গে তার সম্পর্ক মেনে নিতে চেয়েছিলেন অথবা নিজের কন্যাকে একটি অবস্থাপন্ন সুপাত্রের হাতে তুলে দেওয়ার জন্য সুরেশকে নিজের জামাই করার ব্যাপারে আগ্রহী হয়েছিলেন, সুরেশের থেকে ঋণ গ্রহণ করেছিলেন, তখন অচলার কাছে সুযোগ ছিল সুরেশকে স্বামিত্বে বরণ করা। কিন্তু অচলা তখন সেটা করেনি। তার মধ্যে একটা সংস্কার কাজ করছিল, জীবনের প্রথম ভালোবাসা মহিম, সেই দিকে সে গেছে। কিন্তু পরবর্তীকালে বারবার অচলার মনে হয়েছে, কোথাও একটা মনের কোণে কাজ করেছে সুরেশের প্রতি একটা টান, সূক্ষ্ম হলেও, এবং সেই টান কাজ করার পশ্চাতে কে দায়ী? সুরেশ দায়ী। বন্ধু পত্নীর প্রতি অতিরিক্ত আবেগ সুরেশ চরিত্রের প্রধান খারাপ দিক। তার কন্ট্রোল না করতে পারা আবেগ, অসংযত আবেগ। এই অসংযত আবেগ সুরেশ প্রকাশ করেছে অচলার প্রতি, বারবার দেখিয়ে ফেলেছে, আর অচলাও আকৃষ্ট হয়েছে তার প্রতি। আর কি? সুরেশের আরেকটা খুব বাজে বৈশিষ্ট্য, অতি সক্রিয়তা। অতি সক্রিয়তা একটু লক্ষ্য করে দেখো, আমি মহিম চরিত্রের ক্ষেত্রে কিন্তু বলেছি তার চরিত্রের দোষ নিষ্ক্রিয়তা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ও নিষ্ক্রিয় ও দোষ, এ সক্রিয় এও দোষ, তাহলে কে দোষ নয়, মানে কার দোষ নেই? আসলে জীবন হচ্ছে ব্যালেন্সের খেলা। জীবন মানেই সব কিছুকে সেখানে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। সেখানে অতিরিক্ত নিষ্ক্রিয়তা, আত্মকেন্দ্রিকতাও যেমন ভালো না, তেমনি অতিরিক্ত সক্রিয় হয়ে অন্যের ব্যাপারে উপযাচক হয়ে নাক গলিয়ে সেখানে ইন্টারফিয়ারেন্স, যেটাকে আমরা বলি আধুনিক ভাষায়, সেটাও কিন্তু কোথাও কোথাও গিয়ে করাটা ভালো না, যেটা সুরেশ করে ফেলেছিল। তার অতি সক্রিয়তা, তার যে পরিণতি তার জন্য দায়ী। আমরা জানি একদম উপন্যাসের শেষে সুরেশের কিন্তু মৃত্যু হবে। তো সুরেশের এই মৃত্যু,
সেটাকে আমরা পক্ষান্তরে বলতে পারি ট্র্যাজেডি। কার ট্র্যাজেডি? সুরেশের নিজেরই ট্র্যাজেডি। তো এই ট্র্যাজেডির জন্য কে দায়ী? সুরেশ নিজেই দায়ী। মানুষের ভালো করতে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে বারংবার নিজের ক্ষতি করা কোথাও একটা গিয়ে বুদ্ধিমানের কাজ নয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত ছোট গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে। সেই গল্পটার মধ্যে মেসেজই এটা দেওয়া হচ্ছে যে তুমি বাঁচাতে গিয়ে যদি নিজেই মরে যাও, সেটা আর যাই হোক অন্তত বাস্তব রিয়েলিস্টিক চিন্তাভাবনার পরিচয় নয়। তো যথারীতি সুরেশ সেরকম কাজ করেছে। সে প্লেগ রুগী, মরণাপন্ন প্লেগ রুগী, তাদের সেবা করেছে, অবশ্যই মানবতার একটা দৃষ্টান্ত। কিন্তু প্লেগ রুগীকে বাঁচাতে গিয়ে আমার নিজেরই যদি প্লেগ হয়ে আমি মরে যাই, তাহলে মানব সেবা আমি করবো কী করে? পৃথিবীতে মানব সেবা করার জন্য আমাকে তো আগে বেঁচে থাকতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা সবাই জানি। তো সুরেশ সেই ব্যালেন্সটা করতে পারেনি, জীবনের সেই ব্যালেন্সটা সে করতে পারেনি বলেই তার জীবনে সে মৃত্যু বা ট্র্যাজেডি ডেকে এনেছে। কিন্তু গৃহদাহের জন্য সুরেশও কিন্তু সমান দায়ী। কেন দায়ী? তার অতি সক্রিয়তা, তার আবেগ দিয়ে সে বারবার পরের সংসারে প্রবেশ করেছে। সে গৃহদাহের আগের রাত্রে মহিমের বাড়িতে উপস্থিত ছিল। কোথাও একটা মনে হয়েছে যে আচ্ছা বাড়িতে আগুনটা কি সুরেশই লাগালো? না, কোথাও স্পষ্টভাবে ঔপন্যাসিক এটা বলেননি। সেটা যদি সুরেশ করতো তাহলে কিন্তু সুরেশকে আমরা ডিরেক্ট প্রপার খল চরিত্র বলতে পারতাম। আগের দিনই আমি পড়াচ্ছিলাম যে সুরেশ খল চরিত্র নয়, সে অস্বাভাবিক চরিত্র। খল নয়। কেন খল নয়? কারণ খল হলে নিজের স্বার্থ সুনিশ্চিত করার জন্য সে পরের ক্ষতি করতে পিছপা হতো না। সুরেশ কিন্তু সেরকমটা করে না, ছোটোখাটো ভুল ত্রুটি করে, আবেগচালিত কাজ করে। সুরেশ চরিত্রের সব থেকে বড় ভুল কাজ অচলাকে নিয়ে পালিয়ে যাওয়া। আর অচলা চরিত্রের যেটা খারাপ দিক সেটা হচ্ছে তার সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতা। বারংবার সে মহিম সুরেশ এই দুটো যে পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মাঝখানে দোদুল্যমান হয়েছে। তো গৃহদাহের জন্য প্রকৃতপক্ষে এই তিনটে চরিত্রই সমানভাবে দায়ী। মহিমের নিষ্ক্রিয়তা, অচলার দোলাচলতা এবং সুরেশের অতিরিক্ত আবেগী এবং অতি সক্রিয় মনোবৃত্তি, উপযাচক হয়ে উপকার করার প্রবণতা গৃহদাহের ঘটনাকে কিন্তু সুনিশ্চিত করেছে, যার ফলে মহিম এবং অচলার স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক সেটা দাহ্য হয়েছে, সেটা জ্বলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। মহিমের বাড়ি পোড়াটাই এখানে একটা কারণ নয়, অন্য নানান কারণ ভেতরে ভেতরে কাজ করেছে। আর মহিমা সুরেশের বন্ধুত্ব, সেখানেও কিন্তু আগুন লেগেছে। আগুন কিন্তু শুধু দুজনের স্বামী স্ত্রীর মধ্যেই লাগেনি, দুই বন্ধুর মধ্যেও লেগেছে। তো টোটালিটিতে এইভাবে করে ব্যাপারটা গৃহদাহকে সুনিশ্চিত করেছে। তো তিনজনকেই দায়ী বলবে, তিনজনেরই দায় তোমরা কিন্তু স্বীকার করবে, তবেই অ্যান্সারটা ভীষণ একটা সুন্দর, ইউনিক এবং ইনোভেটিভ অ্যান্সার হবে। কোনো একজনকে একপাক্ষিক যদি দোষ চাপিয়ে দাও যে সুরেশের জন্য হলো বা অচলার জন্য হলো, অচলা খুব চরিত্রহীন নারী, সেটা কিন্তু যে কনসেপ্টটা পুরুষতান্ত্রিক হয়ে যাবে। যে একটা মেয়েকে দোষ চাপিয়ে দাও, মেয়ে কেন বাবা তুই এরকমভাবে চরিত্রহীন হলি, তো ব্যাপারটা কিন্তু শুনতে ভালো লাগবে না বা লেখাটার মধ্যে আধুনিকতা আসবে না। তো এইভাবে করে অ্যান্সার লিখবে, তাতে করে তোমার যে থট প্রসেস সেটা কতখানি ক্লিয়ার, তুমি কতখানি সঠিকভাবে সব দিক ব্যালেন্স করে ভাবতে পারো, সেইটা তোমার অ্যান্সারের মাধ্যমে প্রকাশ পাবে। তো তোমাদের যাদের আমার আলোচনা ভালো লাগছে, তোমরা যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস পড়ছো, পরীক্ষা দিচ্ছ এবং অপশনাল সাবজেক্ট নিয়ে একটু দ্বিধাগ্রস্ত বা অপশনাল সাবজেক্টের গাইড নিয়ে চিন্তিত, তাদেরকে বলবো যদি মনে করো বাংলা অপশনাল নিয়ে তোমরা আসতে চাইছো, বাংলা অপশনাল পড়তে চাইছো, তাহলে সরাসরি আমার তরফ থেকে অর্থাৎ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা ক্লাস করছে, তাদেরকে কিন্তু অপশনাল বাংলার ক্লাসেস আমি নিজে প্রোভাইড করি। সেখানে লাইভ ক্লাস হয়, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝাই, আনসার রাইটিং কীভাবে করতে হবে সেই ফর্মুলাটা শেখাই, বেশ কিছু নোটস আমার নিজের লেখা সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে থাকি। ওভারঅল বলতে পারো বাংলা অপশনালের একটা ওভারঅল গাইডেন্স, বাংলা অপশনাল সম্পর্কে একটা সঠিক যে পয়েন্ট অফ ভিউ তোমাদের তৈরি করার ব্যাপারে আমি তোমাদের সাহায্য করতে পারি। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও। 8293588959 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং কন্ট্যাক্ট করে অবশ্যই তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, মনে হয় কিছু বিষয় জানবে, অপশনাল বাংলায় আসবে না সেটা চিন্তা ভাবনা করবে, তাহলে সেই জন্যও কিন্তু তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের যে
কোয়ারিজগুলো সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো, এবং অবশ্যই আমাদের সঙ্গে ভর্তি হলে তোমরা অপশনাল বাংলা বিষয়ে অনেকটা কিছু জানতে পারবে বা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কি আমাদের কাছে কিন্তু শুধুমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গলের নয়, অল ওভার ইন্ডিয়া থেকে ইউপিএসসি বা WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছে তারা ক্লাস করছে। তো তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকো, নিউ দিল্লি থেকে আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত আছে স্টুডেন্টরা, আরও অন্য ভিন্ন রাজ্য থেকেও যুক্ত আছে। তো তোমরা যারা চাইছো বাংলা অপশনাল নিয়ে প্রিপারেশন নিতে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তো অবশ্যই যোগাযোগ করে নাও।